তাহলে আমরা প্রথমেই দেখে নিব আজকে আমাদের আলোচনার বা আমাদের আজকের ক্লাসের শিখন ফল কি হবে। দূরত্ব ও সরণ ব্যাখ্যা করতে পারব, দ্রুতি ও বেগ ব্যাখ্যা করতে পারব এবং ত্বরণ ও মন্দন ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবারে মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে আঁকাবাঁকাভাবে সাদা চিহ্নিত একটা পথ দেখতে পাচ্ছি আমরা, যেটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পথে চলছে। পথটা দেখা যাচ্ছে, যে পথটা বিভিন্ন দিকে এঁকে বেঁকে গিয়েছে। এখন ধরে নেওয়া যাক এ অবস্থান থেকে আমরা 4 নম্বর অবস্থানে যাই, বা 5 নম্বর অবস্থানে যাই, বা 6 নম্বর অবস্থানে যেতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন পথ অতিক্রম করে আমরা সেই অবস্থানে পৌঁছলাম। এক্ষেত্রে আমরা দূরত্ব অতিক্রম করলাম। বলা যায় এই দূরত্ব শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে দূরত্বটা কি সেটা একটু সংজ্ঞা আকারে বোঝার চেষ্টা করব। আমাদের প্রথম আলোচ্য বিষয় দূরত্ব বা ডিস্টেন্স। দূরত্ব হচ্ছে বস্তু আঁকাবাঁকা বা সোজা পথে মোট যতটুকু পথ অতিক্রম করে তা। বস্তু বা ব্যক্তি বা কোনো কিছু যদি আঁকাবাঁকা বা সোজা পথে যে কোনো পথে যেতে পারে, সে যতটুকু রাস্তা বা পথ অতিক্রম করে সেটাকেই দূরত্ব বলা হয়। আমরা চিত্রের দিকে যদি একটু খেয়াল করি, দেখব এ অবস্থান 0 বা 0 অবস্থান থেকে 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে ঘুর পথে অনেকটুকু রাস্তা অতিক্রম করে আমরা যদি যাই, তাহলে এটা একটা দূরত্ব অতিক্রম করা হলো। আবার ইচ্ছে করলে এ থেকে সরাসরি বি মানে 4 নম্বর অবস্থানেও যেতে পারি, সেটাও একটা দূরত্ব। তো দূরত্ব হচ্ছে আঁকাবাঁকাও পথে হতে পারে, সোজা পথে হতে পারে, তাতে মোট যেটুকু রাস্তা অতিক্রম করা হয় বা পথ অতিক্রম করা হয় সেটাকে বলা হয় দূরত্ব। এই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, তার কারণ তার কোনো নির্দিষ্ট দিক নেই। আমরা খেয়াল করে দেখব 0 বিন্দু থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে যখন যাচ্ছিলাম, এই পথগুলোর কোনো নির্দিষ্ট দিক ছিল না। কাজেই দূরত্বর কোনো নির্দিষ্ট দিক নেই, এই জন্য এটা একটা স্কেলার রাশি। এই দূরত্ব পরিমাপ এর একক হচ্ছে মিটার। আমরা এই যে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম যাচ্ছি, সেটাকে যখন পরিমাপ করব তখন মিটারে পরিমাপ করব। তো আমরা আগে জানি দূরত্ব বা এটা একটা দৈর্ঘ্য, কাজেই এটার একক হচ্ছে মিটার। আর দূরত্বের মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল। আমরা জানি মাত্রা ইটালিক হরফে লিখতে হয়, তো বাঁকা হরফে লিখতে হবে। এবারে আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। আমরা দৈনন্দিন জীবনে যদিও দূরত্ব শব্দের সাথে খুবই পরিচিত, কিন্তু সরণ কথাটা সাথে ততটা পরিচিত নই বা কথাবার্তায় সেরকমভাবে ব্যবহার করি না। চিত্রের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এ থেকে বি বিন্দুতে পৌঁছলে 4 নম্বর অবস্থানে যদি আমরা পৌঁছাই, তাহলে 1, 2, 3, 4 এভাবে যদি যাই, তাহলে যেটুকু রাস্তা অতিক্রম করা হয় এ থেকে বি পর্যন্ত সরাসরি পথে, খেয়াল করে দেখো বাদামি বর্ণের কালারের যে রেখাটা টেনে দেখানো হয়েছে এ থেকে বি পর্যন্ত, তাহলে ঠিক একই দৈর্ঘ্য হয় না। এটা সোজাসুজি রাস্তা এবং সবচাইতে শর্টকাট রাস্তা। কিংবা এ থেকে সি বিন্দুতে যদি পৌঁছি,
গৌরপথে গেলে যতটুকু রাস্তা অতিক্রম করা হয়, যদি এ থেকে সি পর্যন্ত সোজাসুজি যাওয়া হয় তাহলে অনেক কম রাস্তা অতিক্রম করা হয়। এই ক্ষেত্রে যখন গৌরপথে বিভিন্ন পথে আমরা ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছি তখন সেটা দূরত্ব, আর যখন সোজা পথে চলি অর্থাৎ সর্বনিম্ন বা সর্বাপেক্ষা কম দূরত্বে সোজাসুজি যে রাস্তায় অতিক্রম করি সেখানে যেটুকু দূর অতিক্রম করা হয় নির্দিষ্ট দিকে তখন সেটাকে বলা হয় সরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। এক্ষেত্রে এ থেকে বি এর দিকে এটা একটা নির্দিষ্ট দিক, বা এ থেকে সিতে একটা নির্দিষ্ট দিক, এবং এই পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন হলো। এক স্থানে ছিল বি স্থানে যেয়ে পৌঁছলো তাহলে পরিবর্তন হলো, বা এ স্থানে ছিল সিতে গিয়ে পৌঁছলো কাজেই পরিবর্তন হলো এবং নির্দিষ্ট দিকে পরিবর্তন হলো। এটাকে বলা হয় সরণ। এই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, যদিও এটা দূরত্ব মতোই কিন্তু এটার একটা নির্দিষ্ট দিক আছে, কাজেই এটা ভেক্টর রাশি। সরণের পরিমাপের একক দূরত্বের মতোই অর্থাৎ মিটার, এবং সরণের মাত্রাও এল দূরত্বের মতোই। এই সরণ এর মান প্রকাশ করার একটু ব্যাপারে একটু খেয়াল করতে হবে। দেখা যাবে যে আমরা যদি এ থেকে বিতে যাই তাহলে যে দিক বি থেকে এতে আসলে কিন্তু সেই একই রকম দিক না, উল্টা দিক। অর্থাৎ দূরত্ব একই হতে পারে, এ থেকে বিতে যে পর্যন্ত দূরত্ব বি থেকে এ পর্যন্ত দূরত্ব ঠিক ততটুকুই, কিন্তু যখন সরণের কথা বলা হবে তখন সরণের সময় মানের পাশাপাশি দিকও একটা নির্দিষ্ট উল্লেখ থাকে। সেই ক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত সরণ যেই কথা, বি থেকে এ পর্যন্ত সরণ একই কথা না, তার বিপরীতমুখী। কাজেই সরণের মান একই হতে পারে কিন্তু দিক ভিন্ন হতে পারে। এক্ষেত্রে এ বি এবং বি এ এই দুইটা আবার দুইটা ভিন্ন ভেক্টর বা ভিন্ন রকমের সরণ। এ বি একটা ভেক্টর, অর্থাৎ এতে বোঝায় এ বি এর উপরে যদি অ্যারো চিহ্ন দেওয়া হয় বোঝা যাবে যে এ থেকে বি দিকে, যদি বি থেকে এতে দেওয়া হয় অ্যারো চিহ্ন তখন বোঝা যাবে যে বি থেকে এর দিকে, অর্থাৎ উল্টামুখী। কাজে দুটা ভিন্ন ভিন্ন ভেক্টর। আমরা পূর্বে ক্লাসে ভেক্টর প্রকাশের নিয়মের কথা বলেছিলাম। এক্ষেত্রে এরকমভাবেই তীর চিহ্ন দিয়ে কোন দিকে সরণ সেটা উল্লেখ করে দেখাতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেক্ষেত্রে একটা রাস্তা, বিশেষ করে রাস্তাটা একটু ঘুরপথ বা বাঁকা, এর মধ্য দিয়ে কতগুলো গাড়ি দ্রুত বেগে চলছে, কেউ আগে কেউ পিছে, নিশ্চয় বোঝা যাচ্ছে যে কেউ জোরে কেউ আস্তে যাচ্ছে। এই যে যাচ্ছে তাতে এসে প্রতি সময় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট রাস্তা বা পথ অতিক্রম করতেছে, যদিও দিক নির্দিষ্ট না হতে পারে। তো এই জিনিসটা আমরা যখন পথে চলি তখন এই জিনিসটা আমরা অনেক সময় না জেনে হলেও ব্যবহার করি, যে কতক্ষণ সময় গেল, আমরা কতটুকু রাস্তা অতিক্রম করলাম এবং এতে আমার রাস্তা অতিক্রম করার হার কত হলো সেটা পরিমাপ করে থাকি। হ্যাঁ, আমরা বলছি দ্রুতির কথা। দ্রুতিটা কি তাহলে? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ সময় যাবে দূরত্ব পরিবর্তন হবে, অর্থাৎ যত সময় আগাবে দূরত্ব তত বেশি পাস করতে পারবো। তো এতে যেমন ধরা যাক, একটা উদাহরণ দিয়ে আমরা এটা বোঝাতে পারি। যদি দ্রুতিকে ভি ধরা হয় তাহলে 20 সেকেন্ড সময়ে যদি 100 মিটার দূরত্ব অতিক্রম করা হয়, এটা যে কোনো পথই হতে পারে, তাহলে 100 মিটারকে 20 সেকেন্ড দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 100 মিটার ডিভাইডেড বাই 220 সেকেন্ড সমান হয় 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে 5 মিটার করে অতিক্রম করছে, মানে দ্রুতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা MS ইনভার্স।
দ্রুতির মাত্রা হচ্ছে b সমান lt ইনভার্স। তাহলে আমরা দ্রুতি বুঝলাম যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আমরা এবারে আরেকটা ছবি দেখব। ছবিতে দেখা যাচ্ছে একজন একটা মোটর বাইকে করে সোজা পথে চলছে, মানে যাচ্ছে, গতিশীল অবস্থায় আছে সে। হ্যাঁ, এটা হচ্ছে বেগ। আমরা বেগের ব্যাখ্যায় আসছি। এক্ষেত্রে বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। আমরা এর আগের স্লাইডে দূরত্ব এবং সরণের কথা জেনেছি। তো দূরত্বের সাথে দ্রুতির একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যায়। আর এই ক্ষেত্রে সরণের সাথে সময়ের সম্পর্ক আছে, অর্থাৎ সরণ একক সময়ে বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। সময় যাবে, সরণও হবে, মানে সরণটা পরিবর্তন হবে। তো এই সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন হয়, তাহলে কি হারে হয়, সেই হারটা যদি বের করা হয় তাহলে সেটাকে বলা হয় বেগ। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে বেগ v সমান, যদি 20 সেকেন্ডে 50 মিটার নির্দিষ্ট দিকে অতিক্রম করে, তাহলে 50 মিটারকে 20 সেকেন্ড দিয়ে ভাগ করলে v হবে 2.5 মিটার পার সেকেন্ড। নির্দিষ্ট দিকে হতে হবে। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা ms ইনভার্স। বেগের মাত্রা lt ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্রুতি এবং বেগের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারলাম। সেটা হচ্ছে দ্রুতি হচ্ছে দূরত্ব পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। হার বলতে আমরা কি বুঝি? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা একক সময়ে যে সরণ পরিবর্তন হয় সেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবারে দ্রুতি সম্পর্কীয় কিছু বিষয় জানব। গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি। আমরা প্রায়শ যখন গাড়িতে, সাইকেলে, রিকশায় বা পায়ে হেঁটে চলি তখন বিভিন্ন পথে চলি, আঁকা বাঁকা, সোজা, বেঁকে, ডানে বামে নানানভাবে চলে থাকি। এতে আমাদের দিক নির্দিষ্ট থাকে না, অথচ আমরা মোট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করি। তাহলে এই মোট সময়টা দিয়ে যদি মোট অতিক্রান্ত দূরত্বকে ভাগ করা হয় তাহলে একটা অ্যাভারেজ দ্রুতি পাওয়া যায়, তখন সেটাই হচ্ছে গড় দ্রুতি। আর তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, অল্পক্ষণ, একেবারেই ন্যূনতম একটা সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেই অতিক্রমের হারকেই বলা হয় দ্রুতি। অর্থাৎ গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আমরা আগের চিত্রে যদি দেখি, প্রথম যে দেখাইছিলাম স্লাইডে, এ থেকে বিতে 1 2 3 4 বিভিন্ন পথে, আঁকা বাঁকা পথে মোট যতটুকু গেলাম সেই ততটুকু দূরত্বকে যদি আমরা মোট যে সময় লাগলো সেই মোট সময় দিয়ে ভাগ করি তাহলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গড় দ্রুতি। আর তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই খুব অল্প সময়। অর্থাৎ ধরে নিলাম অল্প সময়টা 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে যেটুকু দূরত্ব যায় সেই দূরত্বটুকুকে 1 সেকেন্ড দিয়ে যদি ভাগ করা হয় বা নির্দিষ্ট সময়টুকু, খুব অল্প সময়টুকু দিয়ে যদি ভাগ করা হয় তাহলেই সাধারণত তাৎক্ষণিক দ্রুতি পাওয়া যায়। সাধারণত তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করা খুবই দুরূহ, কারণ যদি দ্রুতি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে ওঠানামা করে তাহলে তাৎক্ষণিক দ্রুতি এক এক সময় এক এক রকম হবে। আর যদি দ্রুতির হার একই থাকে, পরিবর্তন না হয়, তাহলে সাধারণত তাৎক্ষণিক দ্রুতি সবসময় একই হতে পারে। যদি সুষম দ্রুতিতে যায় তাহলে তাৎক্ষণিক দ্রুতি আর গড় দ্রুতি একই হয়ে যেতে পারে।
আরেকটা হচ্ছে গড় বেগ। আমরা দ্রুতি এবং বেগের কথা নিয়ে যেটা আলোচনা করেছি, গড় বেগও হতে পারে। সাধারণত গড় বেগ হচ্ছে দূরত্বকে সময় দিয়ে যদি ভাগ করা হয় তাহলে গড় বেগ পাওয়া যায়। আমরা পূর্বের যে প্রথম চিত্রটা দেখেছিলাম সেক্ষেত্রে এ থেকে বি অবস্থানে যেতে যদি সোজা পথে যাওয়া হয় তাহলে এই সোজা পথের দূরত্বটাকে যদি সময় দিয়ে আমরা ভাগ করি তাহলে যা পাওয়া যাবে সেটাই হবে গড় বেগ। এই বেগকে আমরা একটু প্রকারভেদে বিভক্ত করতে পারি, অর্থাৎ বেগ হচ্ছে একটা সুষম বেগ, আরেকটা হচ্ছে অসম বেগ। সুষম বেগ কি? সুষম বেগ হচ্ছে যদি এই বেগের হার প্রথম থেকে শেষ অবধি বা যতক্ষণ পরিমাপ করা হয় সব সময় যদি একই থাকে সুষম বেগ, তাইলে যে বেগটা হয় সেটাকে বলা হয় সুষম বেগ। একই বেগে যদি যায়, সাধারণত সুষম যদি রৈখিক গতিতে যাওয়া হয় তাইলে কেবলমাত্র সুষম বেগে যাওয়া সম্ভব। যদি দিক পরিবর্তন হয় তাহলে কিন্তু আর সুষম বেগ থাকে না। যেমন ধরে নিলাম একজন ব্যক্তি একটা সুতার মধ্যে ভারী বস্তু রেখে সে মাথার উপর দিয়ে একই বেগে, মানে একই মানের বেগে ঘুরাচ্ছে, পাথরটি বা ভারী বস্তুটি ঘুরতেছে। যদিও একই মানের বেগে এটা ঘুরতে থাকে, ঘূর্ণায়মান থাকে, কিন্তু তার দিক কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, কাজেই সেটাকে সুষম বেগ বলা যাবে না। কারণ এক্ষেত্রে মান যদিও ঠিক থাকে কিন্তু দিক পরিবর্তন হয়, কাজে এটা সুষম বেগ নয়। আর অসম বেগ হচ্ছে যদি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কি হতে পারে? দিকও হতে পারে এবং মানও হতে পারে। মান হলে এরকম, যেমন দেখা যায় একটা গাড়ি চলছে, কখনো আস্তে চলে কখনো জোরে চলে, তাতে দেখা গেল যে কখনো 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, কখনো 100 মিটার পার সেকেন্ড বেগে চলছে, কখনো 50 মিটার পার কিলোমিটার পার সেকেন্ড বেগে চলছে, এরকম বিভিন্ন হতে পারে। কাজেই এরকম বিভিন্ন মানের বেগ হতে পারে। আবার দিকও চেঞ্জ হয়, একবার উত্তর দিকে হতে পারে, ডানে হতে পারে, বামে হতে পারে। যখন এরকম চেঞ্জ হয় তখন সেটাকে আমরা অসম বেগ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আরেকটা রাশিমালার সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ সময় পাস করে যাবে, সাথে সাথে বেগও পরিবর্তন হবে, বেগ আগের মতো থাকবে না। যেমন ধরা যাক একটা গাড়ি প্রথম সেকেন্ডে চলছে 20 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় সেকেন্ডে চলছে 35 মিটার পার সেকেন্ড বেগে, তৃতীয় সেকেন্ডে চলছে 55 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে বেগটা একই না, পরিবর্তন হচ্ছে। যদি এইরকম হয় তাইলেই সেটা ত্বরণ। আবার এই যে ত্বরণ, এই ত্বরণের মধ্যে আরেক রকমের হচ্ছে যে পরিবর্তনটা এক্ষেত্রে বাড়ানোটা বোঝাচ্ছি, যে বেগের মান বা বেগের দিক পরিবর্তন হচ্ছে। তো অনেক সময় মান কমতেও থাকে। যদি বেগের মান কমতে থাকে তখন তাকে মন্দন বলা যায় বা ঋণাত্মক ত্বরণ বলা হয়। তাহলে দেখা যাচ্ছে ত্বরণ দুই রকমের। একটা হচ্ছে ত্বরণ বা এটাকে ধনাত্মক ত্বরণ আমরা বলতে পারি, যখন সময়ের সাথে বেগের পরিবর্তন হয়, বৃদ্ধি পায়, প্রথম সেকেন্ডে 20, দ্বিতীয় সেকেন্ডে 30, চতুর্থ সেকেন্ডে 40, এরকম বাড়তে থাকে। আর যদি বেগের মান কমতে থাকে, যেমন গাড়ি যখন ব্রেক চাপা হয় তখন আস্তে আস্তে তার বেগ কমে যায়, একসময় থেমে যায়। তো এইভাবে যখন থামানো হয় বা কমে যায়, প্রতি একক সময়ে যখন বেগের মানটা কমতে থাকে তখন সেটাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এই ত্বরণকে আমরা যদি রাশিমালা বা সংজ্ঞায়িত করি রাশিমালা হিসেবে, তাহলে দেখা যাবে ত্বরণ হচ্ছে সমান বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। অর্থাৎ বেগটা যে পরিবর্তন হয় সেটাকে সময় দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ত্বরণ পাওয়া যায়।
তাহলে বেগের পরিবর্তনটা কি? বেগের পরিবর্তনটা হচ্ছে শেষ বেগ থেকে বিয়োগ আদি বেগ, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই নিচে হলো সময়। তাহলে যা পাওয়া যাবে সেটা হলো ত্বরণ। এখন আমরা এই ত্বরণকে যদি প্রতীক দ্বারা প্রকাশ করি, তাহলে ত্বরণকে সাধারণত এ দ্বারা, ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। আর বেগকে আমরা জানি শেষ বেগ ভি এবং আদি বেগ ইউ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সময়। তাহলে ত্বরণের মান এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এভাবে এই রাশিমালা দ্বারা ত্বরণ নির্ণয় করা যায়। অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি এই রাশিতে এ ভি ইউ টি চারটা রাশি আছে, যেক্ষেত্রে একটা দীর্ঘ একটা ত্বরণ, একটা শেষ বেগ, একটা আদি বেগ, একটা সময়। এখান থেকে যে কোনো তিনটার মান যদি জানা থাকে, তাহলে এই সমীকরণ ব্যবহার করে বীজগণিতের সূত্র নিয়ম অনুসারে অপরটার মান বের করা যেতে পারে। অর্থাৎ এটাকে আমরা যদি গাণিতিক নিয়মে বজ্রগণন করি এবং সরল করি, তাহলে দাঁড়ায় বি সমান ইউ প্লাস এটি। এই যে বি সমান ইউ প্লাস এটি, এটা একটা সমীকরণ, সরল সমীকরণ, এবং এই সমীকরণ ব্যবহার করে মানে বেগ, আদি বেগ, ত্বরণ সম্পর্কীয় বিভিন্ন সমাধান করা যায়। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, বি সমান ইউ প্লাস এটি। এক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করি, যদি আদি বেগ ইউ সমান 0 হয়, ইউটা তো আদি বেগ, তো শুরু থেকে যদি যাত্রা শুরু করে তাহলে ইউ অবশ্য 0 হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বি এর মান হবে এটি। আর এই অবস্থায় আমরা একটা বিশেষ কন্ডিশন বের করতে পারি। সেটা কি? আমরা জানি যদি একটা নির্দিষ্ট ত্বরণের ক্ষেত্রে এই সমীকরণটা বা এই নিয়মটা আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে ত্বরণ একটা নির্দিষ্ট মান, নির্দিষ্ট ত্বরণ পরিবর্তন হবে না, এটা একটা ধ্রুবক যদি ধরা হয়, তাহলে বি প্রপোর্শনাল উইথ টি হয়। অর্থাৎ যত সময় যাবে বাড়বে, ভি এর মান তত বাড়বে। সময়ের মান যত কম থাকবে, বি এর মানও ঠিক তত কম থাকবে। এ থেকে আমরা বুঝতে পারি যে শেষ বেগ, আমরা বলতে পারি যে শেষ বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি প্রপোর্শনাল উইথ টি। এই সম্পর্কটা আমরা এক্ষেত্রে যে দেখছি 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণকে ব্যাখ্যা করে আমরা এটা বলতে পারি। কি বলতে পারি? যে বি প্রপোর্শনাল উইথ টি বা বি টি এর সমানুপাতিক। এই ত্বরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ এর দিক আছে। এর একক হচ্ছে এম এস ইনভার্স 2। এম এস ইনভার্স 2 এর মাত্রা হচ্ছে এ সমান এল টি ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা ত্বরণকে একটু ক্লাসিফিকেশন করব বা ত্বরণের প্রকারভেদ একটু দেখব। একটা হচ্ছে সুষম ত্বরণ, উদাহরণ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ জি। এবার আমরা ব্যাখ্যা করব যে সুষম ত্বরণ কি। সুষম ত্বরণ হচ্ছে যদি ত্বরণের মান প্রতি একক সময়ে একই থাকে, অর্থাৎ যেই হারে বেগ বৃদ্ধি পায় মানে পরিবর্তন হয়, সেটা যদি সমান থাকে, সুষম থাকে, তাহলে সেটাকে বলা হয় সুষম ত্বরণ। ত্বরণের মান যদি একই থাকে, যেমন ধরে নিলাম একটা বস্তু প্রথম সেকেন্ডে বেগ 20 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ 25 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে বেগ 35 মিটার পার সেকেন্ড, তাহলে প্রতি ক্ষেত্রে 5 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ত্বরণের হার হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ক্ষেত্রে এই ত্বরণটা সুষম। তবে স্বাভাবিকভাবে সুষম ত্বরণের উদাহরণ পাওয়াটা খুবই কঠিন, কারণ আমাদের দৈনন্দিন জীবনে গাড়ি চলে, সাইকেল চলে, রিক্সা চলে, এমনকি আমরাও চলি, কখনো আস্তে চলি, কখনো জোরে চলি, কখনো থেমে যাই। কাজে সুষম ত্বরণ পাওয়াটা খুবই দুরূহ। হ্যাঁ, তবে প্রাকৃতিকভাবে বা প্রকৃতির মধ্যে মাধ্যাকর্ষণজনিত ত্বরণটা হচ্ছে আদর্শ সুষম ত্বরণের একটা উদাহরণ। যখন কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তখন এটা এই মাধ্যাকর্ষণজনিত ত্বরণ এর কারণে
নিচের দিকে পড়তে থাকে এবং যতই পড়ে তার বেগ বৃদ্ধি পেতে থাকে। এই বেগ বৃদ্ধির হারটা কিন্তু সবসময় একই রকমের থাকে। এই মাধ্যাকর্ষণজনিত ত্বরণকে আবার একটা বিশেষ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো ছোট হাতের জি। তো এই জি দিয়া দেখা যায় বি সমান জিটি, অর্থাৎ যতই সময় যায় নিচে পড়তে থাকে বেগ বাড়তে থাকে। কারণ কি, যেহেতু জি বাড়তে থাকে কাজেই বি সমান জিটি, বি বাড়তে থাকে না, ভুল বলছি, সময় বাড়তে থাকে, তো জি থাকে টি, তো এই ক্ষেত্রে সময় যায় আর বেগ বাড়তে থাকে। বি সমান জিটি হচ্ছে এই সুষম ত্বরণের একটা উদাহরণের রাশিমালা। ত্বরণ হচ্ছে আরেকটা অসম ত্বরণ, যে ক্ষেত্রে প্রতি একক সময়ে বেগ যে বৃদ্ধি পায় তার পরিমাণ সমান নয়, অর্থাৎ অসমান। এই যে ত্বরণ সেটাকে বলা হয় অসম ত্বরণ। উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরা যাক গাড়ি বা রেলগাড়িতে যখন আমরা চলি, রেলগাড়ি দেখা গেল কখনো চলছে 20 কিলোমিটার পার মিনিট, না আমরা মিটারে প্রকাশ করি, 20 মিটার পার সেকেন্ড থেকে ধরলাম। কিছুক্ষণ পরে দেখা গেল, মানে দ্বিতীয় সেকেন্ডে দেখা গেল যে 30 মিটার পার সেকেন্ড, তারপরে তৃতীয় সেকেন্ডে দেখা গেল যেটা 60 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে দেখা গেল যেটা 70 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা গেল যে প্রতি একক সময়ে যাচ্ছে, কিন্তু বৃদ্ধির হারটা এক নয়, কম বেশি, কখনো কম কখনো বেশি। তো এই যে বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার, সেটা হলো অসম ত্বরণের একটা উদাহরণ। গাড়ি, ট্রেন বা সাইকেলের গতির ত্বরণই হচ্ছে এরকম অসম ত্বরণের উদাহরণ।